নমস্কার সবাইকে আমার ইতিহাস কথা চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি শীর্ষেন্দু দেব। আজকের বিষয় আমেরিকার বিপ্লবের দ্বিতীয় পর্ব। আমেরিকান বিপ্লবের প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম আমেরিকান বিপ্লবের কারণগুলি, আমেরিকায় উপনিবেশের ইতিহাস, আর আমেরিকায় প্রাথমিকভাবে প্রণীত কয়েকটি আইন সম্পর্কে আমরা জেনেছিলাম। এবার আমরা আমেরিকান বিপ্লবের যে ক্রমবর্ধমান কীভাবে আমেরিকান বিপ্লবটা সংগঠিত হয়েছিল বা আমেরিকার যুদ্ধটা হয়েছিল সেটা সম্পর্কে আলোচনা করব। এবার আমরা আমেরিকার বিপ্লবের ঘটনাক্রমে আলোচনায় আসছি। প্রথম হচ্ছে 7 বছরের যুদ্ধ। এর আগে আমরা পড়েছিলাম যে আমেরিকায় এবার বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছিল। তার ঠিক তার কিছু বছর পরেই এই 7 বছরের যুদ্ধ বলে 7 ইয়ার্স ওয়ার বলে একটা যুদ্ধ সংগঠিত হয়। কাদের মধ্যে? না, ব্রিটেন আর ফ্রান্সের মধ্যে। এই যে লেখা আছে, আমেরিকার উপনিবেশগুলিতে নিয়ে গ্রেট ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে যুদ্ধ হয়। ও হ্যাঁ, একটা কথা বলা হয়নি, এখানে সালটা লেগে আছে 1754 থেকে 1763। যদি হিসাব করা যায় এটা 9 বছর, কিন্তু মেন যে যুদ্ধটা 1756 থেকে শুরু হয়েছিল, এখানে 1754 আছে, কারণ তখন থেকে দ্বন্দ্বটা শুরু হয়, তারপরে যুদ্ধ শুরু হয়, সেই জন্য এটা 7 বছরের যুদ্ধ আমরা 1756 থেকেই ধরা হয়। আমি এখানে 54 লিখেছি, তাই কারেকশান যদি কারোর অসুবিধা হয় সেই জন্য বলে দিলাম। তারপরে এই যুদ্ধটি 5টি বা তার বেশি দেশে ছড়িয়ে পড়েছিল। এই যুদ্ধটা শুধুমাত্র ইউরোপে নয়, ইউরোপ ছাড়াও অন্যান্য দেশে, যেমন ভারতে এটা সংগঠিত হয়েছিল, আরও আমেরিকাতে সংগঠিত হয়েছিল, এটা প্রায় বিশ্বের বিভিন্ন দেশে সংগঠিত হয়েছিল বলে এটাকে অনেক ঐতিহাসিকরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হিসাবেও স্বীকৃতি দেয়, কিন্তু অধিকাংশ ঐতিহাসিকরা এটা মানতে নারাজ। তাই এটা 7 বছরের যুদ্ধ নামেই পরিচিত। ভারতের তৃতীয় কর্ণাটিক যুদ্ধ। হ্যাঁ, এবার যারা ভারতের আধুনিক ইতিহাস পড়ছেন তারা নিশ্চয়ই এটা জেনে থাকবেন যে ভারতের তৃতীয় কর্ণাটকের যুদ্ধ অবশ্যই সংগঠিত হয়েছিল। সেখানেও এই ব্রিটেন আর ফ্রান্সের মধ্যেই যুদ্ধটা হয়েছিল। বন্দিবাসের যুদ্ধ নিশ্চয়ই পড়ে থাকবে, অনেকেই পড়ে থাকবেন। যাই হোক, এটা এই ভারতে তৃতীয় কর্ণাটক যুদ্ধ বা বন্দিবাসের যুদ্ধ হিসাবে পরিচিত। তারপর ফ্রান্স এই যুদ্ধে পরাজিত হয়। এর ফলে কি হলো না, ফ্রান্স এই যুদ্ধে পরাজিত হওয়ার ফলে ফ্রান্সের দখলে থাকা সব উপনিবেশগুলো ব্রিটেনের কাছে চলে গেল। ও হ্যাঁ, একটা কথা বলা হয়নি, এই যে মেন যুদ্ধটা, এই যুদ্ধটা শুরু হয়েছিল আমেরিকার উপনিবেশগুলো নিয়ে, আমেরিকার উপনিবেশে কার কতটা অধিকার আছে এই সব নিয়েই যুদ্ধটা স্টার্টিং হয়েছিল। তারপর হচ্ছে 1763 সালে প্যারিসের শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর যুদ্ধের সমাপ্তি ঘটে। এই যে একটা যুদ্ধের ছবি, এটা তৃতীয় কর্ণাটক যুদ্ধের ভারতে যেটা সংগঠিত হয়েছিল ব্রিটেন আর ইংল্যান্ড, এই ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে, এটা তার একটা ছবি। আমেরিকার উপনিবেশে যুদ্ধের প্রভাব। এবার প্রভাব পড়ল আমেরিকানদের উপর। কিভাবে আলোচনা করছি। আমেরিকা অবস্থিত ফ্রান্সের উপনিবেশগুলি ব্রিটেন এবং স্পেনকে দিয়ে দিতে বাধ্য হয়। আমরা যে আগের ফার্স্ট এটার পার্ট 1-এ আমরা দেখেছিলাম যে ফ্রান্সের অতটা এলাকা ছিল, আর পুরো এলাকাটা ব্রিটেন আর ফ্রান্সের মধ্যে ভাগাভাগি হয়ে যায়। পুরো এলাকাটা দুটো সাম্রাজ্যবাদী দেশ নিয়ে নেয়। তাই ফ্রান্সের সম্পূর্ণ ক্ষতি হয়ে যায়, আর ব্রিটিশদেরও ক্ষতি হয়। এই যে যুদ্ধের ফলে ব্রিটিশদের প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতি হয়। ব্রিটিশরা এবার পরিকল্পনা করে যে ব্রিটিশদের উপনিবেশগুলির পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে, যেহেতু সবচেয়ে বেশি সুবিধা পেয়েছিল আমেরিকানরা, আমেরিকার কলোনিস্টরা, তাই তাদের উপরেই কর বৃদ্ধি করা হবে। এবার যুদ্ধ হওয়ার ফলে তো আর্থিক ক্ষতি হবেই। এবার আর্থিক ক্ষতিপূরণ কীভাবে মেটাবে না, তারা প্ল্যান করলো যে আমেরিকানদের ওপর থেকেই এই সব অর্থ তারা নিয়ে নেবে, সব অর্থ তারা তুলে নেবে আমেরিকানদের ওপর থেকে। ব্রিটিশদের উপনিবেশ বৃদ্ধির ফলে যে নতুন অঞ্চলগুলি দখলে আসে, সেই অঞ্চলগুলিতে কলোনিস্টদের বসবাস করবার অধিকার দেওয়া হবে না বলে ঘোষণা করা হয়।
অবশ্যই। এবার ব্রিটিশদের উপনিবেশের বৃদ্ধি ঘটেছে। এতদিন পর্যন্ত কলোনিস্টরা ভয়ে ছিল যে ফ্রান্স যদি আক্রমণ করে তাদের ক্ষতি হবে, কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর দেখা গেল ফ্রান্স হেরে গেল, ফ্রান্সের জায়গাগুলো ব্রিটেন পেয়ে গেল, তাই ব্রিটেনের উপনিবেশ বেড়ে গেল। তাই তাদের সুবিধা হলো কলোনিস্টদের। কিন্তু এখন ব্রিটিশরা বলল যে ব্রিটিশ মানে, এবং কলোনিস্টদের এটাই প্ল্যানিং ছিল যে যদি জায়গা বৃদ্ধি পায় তাহলে তারা তাদের অঞ্চল থেকে একটু এগিয়ে খামার বাড়ি চাষবাস শুরু করবে। কিন্তু ব্রিটিশরা সেটা করতে দিল না, সেটা তারা ঘোষণা করে দিল যে কেউ এগোতে পারবে না নিজের অঞ্চল থেকে। এইখানে দেখুন একটা লাইন লেখা আছে, মানে এই 13টা উপনিবেশ। এবার এদিকে আর 1763 সালে একটা লাইন টানা হয়, প্রোক্লেমেশন লাইন 1763 সালে। এই লাইনের ওপারে কেউ যেতে পারবে না বলে ঘোষণা করে দেয়। তারপর আসে সম্রাট থার্ড জর্জের সময়কাল। এই সময় বিভিন্ন ধরনের আইন পাস হয়, আবার বাতিল হয়ে যায়, অনেক কিছু হয়। এনার সময়তেই আমেরিকান বিপ্লবটা চূড়ান্ত আকার ধারণ করেছিল। এবার আসি আলোচনায়। এই যে তিনি সিংহাসনে বসার পর এবার যুদ্ধের ক্ষতিপূরণ নেওয়ার জন্য কয়েকটা অ্যাক্ট বের হলো। 1763 সালে কয়েকটা আইন বের করা হলো। প্রথম হচ্ছে সুগার অ্যাক্ট 1764 সালে। এখানে বলা হলো যে চিনি শুধুমাত্র ইংল্যান্ডেই রপ্তানি করা যাবে, মানে আমেরিকায় উৎপন্ন চিনি শুধুমাত্র ইংল্যান্ডেই যাবে। যদি দেখা যায় যে ফ্রান্স চিনির ক্ষেত্রে কম দাম দিচ্ছে, চিনির ক্ষেত্রে বেশি দাম দিচ্ছে, কিন্তু তোমাকে ইংল্যান্ডেই যেতে হবে, অন্য কোনো দেশে রপ্তানি করতে পারবে না। তারপর হচ্ছে কোয়ার্টারিং অ্যাক্ট আমেরিকার সুরক্ষার জন্য ব্রিটিশ সেনাবাহিনীর জন্য কর দিতে হবে। মানে আমেরিকার যেহেতু এবার ফ্রান্সের জায়গাটা ব্রিটেনরা দখল করে নিচ্ছে, তাহলে কাদের বেশি সুরক্ষা পেল না আমেরিকানরা বেশি সুরক্ষা পেল। তাই ব্রিটিশ সেনাবাহিনী আর মানে আমেরিকানরা ব্রিটিশদের প্রতি একটা অনুগত দেখানোর জন্য বা সেনাবাহিনীদের জন্য কর দিতে হবে। ও হ্যাঁ, এই আরেকটা কথা বলা হয়নি, এই অ্যাক্ট অনুযায়ী কোনো সেনাবাহিনী যদি রোডে যেতে যেতে মানে রাস্তা দিয়ে চলতে চলতে তারা ক্লান্ত বোধ করে, এবার তারা যদি আশ্রয় গ্রহণ করতে যায় কোনো বাড়িতে, তাহলে সেই সব সৈন্যদের জন্য সে বাড়িটা ছেড়ে দিতে হবে, সে বাড়িতে তাদের বসবাস করতে দিতেই হবে। এটা বাধ্যতামূলক হয়ে গেছিলো। তারপর স্ট্যাম্প অ্যাক্ট, হ্যাঁ, এই অ্যাক্টটা পুরো আমেরিকাতে বিদ্রোহের আগুন বা বিরোধিতার আগুন জ্বালিয়ে দিয়েছিল। স্ট্যাম্প অ্যাক্ট, যে কোনো সরকারি কাগজপত্র, খবর কাগজ প্রভৃতি জিনিসে ব্রিটেনের স্ট্যাম্প ব্যবহার করতে হবে। এটা অনেক বড় ভুল করেছিল ব্রিটেন সরকার। একে তো বিরোধিতা শুরু হয়েছিল এই সুগার অ্যাক্ট, তারপর কোয়ার্টারিং অ্যাক্ট, তারপরে এলো স্ট্যাম্প অ্যাক্ট। পরপর এতগুলো আইন বা কর বৃদ্ধি হতে দেখে এবার অবশ্যই যে কোনো লোকের ওপর একটা রাগের সৃষ্টি হবে, ঠিক তেমনি আমেরিকানদের ওপরেও একটা রাগের সৃষ্টি হয়। তাই এবার তারা সেটা বিরোধিতা করতে শুরু করে। স্ট্যাম্প অ্যাক্টটা সরকারি কাগজপত্র খবর কাগজে ছাপা হবে। এর বিরোধিতা কারা করলো? এই যে ফলাফল, স্ট্যাম্প অ্যাক্টের ফলে আমলা, উকিল, সাংবাদিক আর শিক্ষিত জনগণেরা ক্রুদ্ধ হলো। কেন আমলা, উকিল, সাংবাদিক আর শিক্ষিত জনগণ? সরকারি কাগজপত্র কাদের লাগে? আমলা বা উকিলদের লাগে, সেই জন্য তারা রেগে গেল। কেননা স্ট্যাম্পের তখন কর বেশি ছিল। এবার একটা কাগজপত্র নয় তো, অনেক অনেক কাগজপত্র, সেবার এতগুলো কাগজপত্র যদি একটা করে স্ট্যাম্প আটকানো হয় তাহলে প্রচুর খরচ হবে। তারপর সাংবাদিকরা কেন? সাংবাদিকরা খবর কাগজ ছাপে। এবার খবর কাগজে যদি একটা খবর কাগজে একটা স্ট্যাম্প ঠিক আছে, কিন্তু প্রত্যেকটি খবর কাগজে যদি একটা একটা করে স্ট্যাম্প মারতে থাকে তাহলে তো বিশাল খরচ হবে। সেদিক থেকে সেই জন্য সাংবাদিকরা রেগে গেল যে এত যদি স্ট্যাম্প মারতে হয়, যদি একটা কপি ছাড়া হয়, একটা স্ট্যাম্পের দাম ধরা যাক 1 টাকা, এবার 1 টাকা স্ট্যাম্প একটা খবর কাগজে মারা হলো। এবার এরকম 10,000 কপি বেরোলো, তাহলে তো প্রচুর টাকা খরচ হয়ে যাবে। 10,000 কপিতে একটা একটা করে স্ট্যাম্প মারতে হবে, প্রচুর খরচা। সেই জন্য তো সাংবাদিকরা রয়ে গেল। আর শিক্ষিত জনগণেরা কেন? এবার সংবাদপত্রে যদি স্ট্যাম্প দিয়ে বের করা হয় তাহলে সংবাদপত্রের অর্থটাও বেড়ে গেল। মানে সংবাদপত্র কেনার সময়
সেটার দাম বেড়ে গেল। তা শিক্ষিত জনগণেরই তো খবর কাগজ পড়বে, অন্য কেউ তো নিরক্ষররা তো পড়বে না, শিক্ষিত জনগণ পড়বে। তো শিক্ষিত জনগণরা কিনতে গেলে তাদেরও খরচ হবে, সেই জন্য শিক্ষিত জনগণও রেগে গেল। সকলে স্ট্যাম্প অ্যাক্টের বিরোধিতা করতে শুরু করে দিল। এবং বিরোধিতা করার সময় এই যে নিচে যে ছবিটা, এই রকম স্ট্যাম্প তারা বের করলো, স্কেলেটিন দেয়া, মানে নরমুন্ডু আর হাড় দেয়া। এটা সাধারণত কোনো জায়গায় বিপজ্জনক বোঝাতে সাধারণত ব্যবহার করা হয়, মানে প্রাণঘাতী কিছু বোঝালে এটা ব্যবহার করা হয়। তাই তারা এইটা দেখে বিরোধিতা করলো, বলা হলো যে স্ট্যাম্প অ্যাক্ট আমাদের ক্ষেত্রে প্রাণঘাতী, সেই জন্য এই স্ট্যাম্পটা বের করে তারা লাগাতে শুরু করলো। আর এতে তারা এর মাধ্যমে তারা বিরোধিতা করতে শুরু করলো। এগোনো যাক এবার। এই দেখুন, এই ছবিটা দেখুন, এই এদিকে একটা লোক, বাঁদিকে কয়েকজন লোকের দল খবর কাগজ নিয়ে দেখছে যে স্ট্যাম্প অ্যাক্ট সম্পর্কে বেরিয়েছে, সেই সম্পর্কে তারা পড়ছে, জানছে। আর এখানে সবাই মিলে বিরোধিতা করছে। দেখুন, ওটা আইনসভা, সেখানে বিরোধিতা করছে যে স্ট্যাম্প অ্যাক্ট আমাদের ক্ষেত্রে বিপজ্জনক, সেই জন্যে তারা বিরোধিতা করছে। এই যে দেখতে পাচ্ছেন, একজন লোক দূরে, একজন লোক কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে, তিনি থামানোর চেষ্টা করছেন বিরোধিতাটাকে, কিন্তু কেউ মানতে রাজি নয় আর কি। পরবর্তী, সানস অফ লিবার্টি। হ্যাঁ, এই সময় সানস অফ লিবার্টি বলে একটা দল তৈরি হলো। এটা 1765 সালে দলটা গঠন হলো। স্যামুয়েল অ্যাডামস এই দলটাকে নেতৃত্ব দিত। এই দলের সদস্যরা ব্রিটিশদের জিনিসপত্র বয়কট করলো আর ইংল্যান্ডের সাথে বাণিজ্য বন্ধ করে দিল। মানে এই সানস অফ লিবার্টি, এই দলটি প্রথম মানুষের মনে একটা আলাদা চেতনা আনলো যে তারা কেন ব্রিটিশদের প্রতি এত অনুগত দেখাবে, তারা নিজেরাও নিজেদের মতো বাঁচতে পারে, মানে স্বাধীনচেতা মনোভাব নিয়ে আসতে শুরু করলো। এই দলটা প্রচার বাড়ানোর জন্য প্রতিটি গ্রাম ও শহরে তাদের দল প্রতিষ্ঠা করলো এবং চিঠিপত্র আদান প্রদানের মাধ্যমে নিজেদের যোগাযোগ বৃদ্ধি করলো। মানে যোগাযোগ বৃদ্ধি, কেননা সেই সময় টেলিগ্রাম বেশি ব্যবহার করা হতো না, মেনলি চিঠিপত্রের মাধ্যমে আদান প্রদান হতো। তাই সানস অফ লিবার্টি, এই দলটি সেই সময় যোগাযোগ রক্ষা করা ছিল একটা কঠিন ব্যাপার। তা সানস অফ লিবার্টির দলের লোকরা এই চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ বৃদ্ধি করলো। এর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যোগাযোগ ঠিকঠাক রাখা সম্ভব হলো। তারপর ডিক্লারেটরি অ্যাক্ট, এটা একটা অ্যাক্ট, 1766 সালে এটা প্রকাশ হলো। স্ট্যাম্প অ্যাক্টকে বাতিল করার ঘোষণা করা হলো। এই ডিক্লারেটরি অ্যাক্টের মাধ্যমে স্ট্যাম্প অ্যাক্টকে বাতিল করে দেওয়া হলো। কিন্তু তার সাথে সম্রাট তৃতীয় জর্জ একটা কথা ঘোষণা করলো যে দ্য কিং অ্যান্ড ব্রিটিশ পার্লামেন্টস হ্যাভ অল দ্য পাওয়ার টু মেক লস অ্যান্ড ট্যাক্স দ্য কলোনিজ ইন ফিউচার। মানে এটা বলা হলো যে রাজা, মানে সম্রাট এবং ব্রিটিশ পার্লামেন্ট, যেটা ইংল্যান্ডে ছিল, আমি প্রথম পার্টে আলোচনা করেছিলাম, ইংল্যান্ডে যে ব্রিটিশ পার্লামেন্ট আছে, তাদের দুজনেরই সমান ক্ষমতা আছে ভবিষ্যতে যে কোনো উপনিবেশের জন্য কোনো আইন বা কোনো কর বৃদ্ধি করা বা কোনো আইন প্রণয়ন করা, তাদের সম্পূর্ণ ক্ষমতা আছে। মানে এটা একরকম আমেরিকান জনগণদের প্রতি একটা হুমকি মতো দেয়া হলো। মানে তারা বিরোধিতা করছিল বলে তৃতীয় জর্জ এটা একটা হুমকি দিল। এতে আমেরিকান লোকেরা আরও রেগে গেল যে একে তো কর বৃদ্ধি করে যাচ্ছে, তার উপর আমাদের ভয় দেখানো হচ্ছে। এতে আরও রেগে গেল ব্রিটিশ শাসনের প্রতি, তাদের মনোভাব অন্য হতে শুরু করলো। আর হ্যাঁ, এখনো পর্যন্ত তারা কিন্তু স্বাধীনতার দাবি করেনি। এতদিন পর্যন্ত তারা খালি চেয়েছিল যে এই যে অতিরিক্ত আইন আছে বা অতিরিক্ত যে সকল কর বসানো হচ্ছে, সেই সকল আইন বা করগুলোকে যদি ইংল্যান্ডরা নিয়ে নেয়, তাহলে সবথেকে বেশি তারা আনন্দ পাবে, বা তাহলে তাদের আর কোনো দাবি থাকবে না। এইটুকুনি তাদের এতদিন পর্যন্ত ছিল। কিন্তু তার পরবর্তীকালে সবাই স্বাধীনতা নিয়ে নামে, সেটা আমরা আলোচনা করব। টাউনশেন্ড অ্যাক্ট, ডিক্লারেটরি অ্যাক্ট পাস হলো, সেটা গেল। তারপরই আবার একটা বড় ধরনের অ্যাক্ট করে দেওয়া হলো। চার্লিস টাউনশেন্ড নামক একজন চ্যান্সেলর
ওই আইন প্রণয়ন করে। এবার কি আইন প্রণয়ন করা হলো না, নিউ ইয়র্কের আইনসভাকে বন্ধ বা বাতিল করে দেওয়া হয়। হ্যাঁ, একটা কথা, ও হ্যাঁ সরি, নিউ ইয়র্কের আইনসভাকে বন্ধ বা বাতিল করে দেওয়া হলো। তারপর চা, কাগজ, কাঁচ, রং প্রভৃতি বিষয়ের উপর কর বসানো হলো। আর এই আইনের মাধ্যমে ব্রিটিশ সেনাবাহিনী বা পুলিশ যখন খুশি যে কোনো বাড়িতে বা যে কোনো স্থানে অনুসন্ধান করতে পারবে। এই তিনটে আইনও খুব বাজে ছিল। নিউ ইয়র্কের আইনসভাকে হুট করে বন্ধ করে দেওয়া হলো। এতে একটা জনগণের মধ্যে ক্রোধ শুরু হলো। তারপর চা, কাগজ, কাঁচ, রং, চাটা বাদ দিয়ে কাগজ, কাঁচ, রং এইসব জিনিসগুলো সাধারণত কোনো বাড়ি নির্মাণের ক্ষেত্রে বেশি জরুরি। আর তার উপর যদি কর বসানো হয় তাহলে সেটার দাম আরও বেড়ে যাবে। তাহলে সেটা তো সেটা জনগণের ক্ষেত্রে অসুবিধা। তাই সেই আর চাটা বাদ দিয়ে, অবশ্যই চাটা বাদ দিয়ে কাগজ, কাঁচ এগুলো তো বাড়ি তৈরির ক্ষেত্রে কাজে লাগে। আর বাড়ির তৈরি করাটা সবার একটা অধিকার আছে। এবার তার উপরে যদি কর বসিয়ে দেওয়া হয় তো সেটা তো একটা অসুবিধার ব্যাপার। তা এই আইনের মাধ্যমে ব্রিটিশ সেনাবাহিনী বা পুলিশ যখন খুশি যে কোনো বাড়িতে যে কোনো স্থানে অনুসন্ধান করতে পারতো। এটা একটা বিচ্ছিরি ব্যাপার ছিল যে বাড়িতে যে কোনো সময় যদি কেউ তল্লাশি নিতে আসে, এটা তো ঠিক দেখায় না। তারপর বস্টন হত্যাকাণ্ড, এটা আসলে এক ধরনের হত্যাকাণ্ড বলা উচিত নয়, কিন্তু তাও এটাকে এমনভাবে প্রচার করা হয়েছিল যে সবাই এটাকে বস্টন হত্যাকাণ্ড নামেই পরিচিত। এটা ব্রিটিশ সেনাবাহিনী 5 জন বিরোধীদের প্রকাশ্যে গুলি করে হত্যা করে। হ্যাঁ, এবার এই টাউনসেন্ড অ্যাক্ট বেরোলো, বিভিন্ন জিনিসের ওপর যখন কর বসলো তখন এবার অনেক কিছু লোক, ওই সানস অফ লিবার্টির লোক বা আরও কিছু লোক বিরোধিতা করছিল। যেমন আমাদের দেশে আন্দোলন হয় ঠিক সেরকমভাবেই ব্রিটিশ শাসনের বিরোধিতা করার জন্য রাস্তায় আন্দোলনটা এগোচ্ছিল, আন্দোলনের একটি দল। সেই সময় ব্রিটিশ সেনাবাহিনী 5 জন বিরোধীদের আচমকা গুলি করে হত্যা করে দেয়। এতে তো দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হয়, কিন্তু এতে শুধুমাত্র এই হত্যাকাণ্ডে 5 জনেরই মৃত্যু ঘটেছিল। এই ঘটনাটা স্যামুয়েল অ্যাডামস এবং তার সদস্যরা প্রচুর পরিমাণে আমেরিকার বিভিন্ন অংশে ছড়িয়ে দেয়। স্যামুয়েল অ্যাডামস আর তার দলবল পুরো ঘটনাটাকে এমনভাবে ছড়ায় যে সবার মনে হয় যে হ্যাঁ, ব্রিটিশরা অনেককে মেরে আহত করেছে, এরকমভাবে অন্যভাবে এটাকে প্রচার করে, যাতে মানুষের মনে আকর্ষণ সৃষ্টি হয় যে বস্টন হত্যাকাণ্ডে ব্রিটিশ সেনাবাহিনী কেমন, তার মনোভাবটা সবাই জানতে পেরে গেল এটার মাধ্যমে। এই ঘটনার ফলে আমেরিকার জনগণ ব্রিটিশ শাসনের বিরোধিতা করতে শুরু করলো। এই বস্টন হত্যাকাণ্ডটা হলো, এতে মানুষের মনে এবার ধীরে ধীরে ব্রিটিশ শাসনের প্রতি একটা মনোভাব তৈরি হতে শুরু করলো যে ব্রিটিশ শাসন ঠিক নয়। এটা একটা মনোভাব সৃষ্টি হলো মানুষের মধ্যে এই ঘটনাটার ফলে। এই যে বস্টন হত্যাকাণ্ডে ডান দিকে ছবি আছে, এই যে হত্যাকাণ্ড চলেছে, কয়েকজন মাটিতে লুটিয়ে পড়েছে, মৃত্যু হয়েছে। আর আমি ভুল বললাম, যে ডান দিকে ছবিটা আছে আর বাঁ দিকে দেখুন যতজনের মৃত্যু ঘটেছে তাদের নাম লেখা আছে, 5 জন লোকের নাম লেখা আছে বস্টন হত্যাকাণ্ডের। ঠিক আছে, তারপরে আসা যাক টি অ্যাক্ট, চাকে নিয়ে একটা অ্যাক্ট। হ্যাঁ, আর একটা কথা বলা হয়নি, যে আমি প্রথম পার্টে বলেছিলাম যে এই পুরো আমেরিকান বিপ্লবটাতে প্রচুর ইংরেজি শব্দ আসবে, তাই ইংরেজি শব্দগুলো আমাদের পড়তেই হবে। তাহলে এখানে এছাড়াও টি অ্যাক্ট কেন, আরও অনেক আছে, এরকম প্রচুর ইংরেজি বানান আসবে। আমি সেগুলোকে বুঝিয়ে বলে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, টি অ্যাক্ট, এবার বস্টন হত্যাকাণ্ড হলো, এর ফলে জনগণ বিরোধিতা করতে শুরু করে দিয়েছে। এরপর হলো টি অ্যাক্ট, চাকে নিয়ে একটা আইন তৈরি করা হলো 1773-এ। ব্রিটিশ সাম্রাজ্যের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন লর্ড নর্থ। তিনি বাকি সকল জিনিসের উপর থেকে কর তুলে নিল, কিন্তু চায়ের ওপর সে করটা রেখে দিল। বিরোধীরা ঘোষণা করলো, এবার এটার ফলাফল হিসাবে বিরোধীরা ঘোষণা করে দিল যে বিরোধীরা যারা বিরোধিতা করছে তারা চা বয়কট করবে সম্পূর্ণ, এবং চা ভর্তি জাহাজকে তারা আমেরিকার কোনো বন্দরে প্রবেশ করতে দেবে না। এটা এবার চরম পর্যায়ে পৌঁছে গেছিলো ব্রিটিশ শাসনের বিরোধিতা করাতে। আমাদের ঠিক
এটা স্বদেশী আন্দোলনের দিকটাই ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। চা বয়কট করে দেওয়া হলো, চা ভর্তি জাহাজকে আমেরিকার কোনো বন্দরে প্রবেশ করতে দিতে রাজি ছিল না। এমন সময় ম্যাসাচুসেটস নামে কলোনিতে সেখানকার এক গভর্নর হোচেনসন ঘোষণা করলো যে তিনি বস্টন বন্দরে চায়ের জাহাজ প্রবেশ করিয়েই ছাড়বেন, মানে সে চায়ের জাহাজ প্রবেশের অনুমতি দিল। কিন্তু সেখানে তখনও বিরোধীরা বিরোধিতা করছিল, কিন্তু সেখানকার গভর্নর সেটা অতটা কানে না দিয়েও সে জাহাজগুলোকে প্রবেশের অধিকার দিল। তারপর এই যে চা সম্পর্কে একটা অ্যাক্ট বেরিয়েছে, সেটা সম্পর্কে জনগণ পড়ছে। এটা একটা কার্টুনও বলা যেতে পারে বা এক ধরনের ছবিও বলা যেতে পারে। তারপরে আসা যাক বস্টন টি পার্টি। এটা কোনো পার্টি ছিল না, মানে এটা কোনো উৎসব ছিল না বা আনন্দ উৎসব কোনো কিছুই ছিল না। আমরা আলোচনা করলে বুঝতে পারবো। এটা 16ই ডিসেম্বর 1763 সালে হলো। হ্যাঁ, আমরা যেটা পড়লাম যে ম্যাসাচুসেটসের গভর্নর অ্যানাউন্স করলো যে সে চা ভর্তি জাহাজকে বন্দরে প্রবেশ করতে দেবে। তাই হিসাব অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি চা ভর্তি জাহাজ বস্টন বন্দরে পৌঁছে দিল। ও হ্যাঁ, একটা কথা বলেনি যে বস্টনেই কিন্তু হত্যাকাণ্ডটা হয়েছিল। এর ফলে ওখানে একটা চাপা উত্তেজনা ছিল যে ওখানে বিরোধিতা শুরু হয়েছিল তখন থেকে। আবার বস্টনই বস্টন বন্দরে পৌঁছালো এই চা ভর্তি জাহাজ। আর তখন স্যামুয়েল অ্যাডামস এবং তার দলবলের সদস্যরা লুকিয়ে জাহাজে প্রবেশ করে। ও হ্যাঁ, স্যামুয়েল অ্যাডামস নিজের দলবলের লোকেদের সবাই মিলে একটা রেড ইন্ডিয়ান্সদের পোশাক পরে নিয়েছিল, যাতে কেউ চিনতে না পারে প্রথমে। তাই রেড ইন্ডিয়ান্সের পোশাক আশাক পরে তারা জাহাজে ওঠে, আর জাহাজ থেকে সব চা সমুদ্রে ফেলে দেয়। এইভাবে পুরো মানে যতগুলো জাহাজ এসেছিলো চায়ের, সব জাহাজ থেকে চা পুরো ফেলে দেয়। এভাবে ধীরে ধীরে এবার কলোনিস্টরা প্রকাশ্যে ব্রিটিশ শাসনের বিরোধিতা করতে শুরু করলো। এতদিন পর্যন্ত আন্দোলন করতো বা বিরোধিতা করতো লুকিয়ে, গুপ্তভাবে, মানে পুলিশ এলে সেখান থেকে সরে যেত। সভা মিটিং মিছিল হতো, সেখানে সভা হওয়ার পর পুলিশ আসলেই সেখান থেকে চলে যেত। কিন্তু এবার ধীরে ধীরে ব্রিটিশ শাসনের বিরোধিতা করতে শুরু করে কলোনিস্ট। এবার স্যামুয়েল অ্যাডামস এবং তার সদস্যরা প্রায় 1000 পাউন্ডেরও বেশি চা নষ্ট করে দিয়েছিল, মানে প্রচুর চা নষ্ট করেছিল। এই যে বস্টন টি পার্টি, এ দেখুন রেড ইন্ডিয়ান্সের পোশাক পরে স্যামুয়েল অ্যাডামস এবং তার দলবলেরা চাগুলোকে সমুদ্রে ফেলে দিচ্ছে। আর এ দেখুন জনগণেরাও সেটাকে সমর্থন করছে সবাই মিলে এসে। কেননা তখন জনগণও ব্রিটিশ শাসনের বিরোধিতাই করছিল, সেই জন্য জনগণও এটাকে সাপোর্ট করছিল। এই যে এটা বস্টন বন্দরে এখনও আছে, বস্টন টি পার্টি সম্পর্কে। এটা একটা স্মারকলিপি, এখনও খোদাই করা আছে এটা। ইন্টরেবল অ্যাক্টস 1774। এবার ব্রিটিশরা দেখতে শুরু করলো যে এবার এইভাবে প্রকাশ্যে এবার আমেরিকানরা বিরোধিতা করছে, তাহলে এবার কি করা উচিত না, এবার তারা আবার একটা অ্যাক্ট বের করলো কি করে এই বিরোধিতাকে দমন করা যায়, তার পরিকল্পনা করতে শুরু করলো। টাউন হলের সব রকম পাবলিক মিটিং বন্ধ করে দেওয়া হলো বা নিষিদ্ধ করে দেওয়া হলো। তখন শহরাঞ্চলে একটি করে হল থাকতো, সেই হলে যে বিভিন্ন রকমের মিটিং মিছিল সম্পর্কে এখানে আলাপ আলোচনা সব কিছু এই টাউন হলে হতো। এবার টাউন হলে সব পাবলিক মিটিং বন্ধ করে দেওয়া হতো, তো জনগণ আরও ক্রুদ্ধ হলো। বস্টন বন্দরটিকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো। সরি, এখানে একটা মিস্টেক আছে, বস্টন বন্দরটিকে সম্পূর্ণ করে দেওয়া হলো লেখা আছে, ওটা বস্টন বন্দরটিকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো হবে। সরি, এটা আমার একটা ভুল। বস্টন বন্দরে চা নষ্ট করার ফলে যে আর্থিক ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণ কলোনিস্টদের কাছে দাবি করা হলো। এবার ব্রিটিশ সাম্রাজ্য সরাসরি কলোনিস্টদের কাছে দাবি করলো যে এত ক্ষতি করা হয়েছে, চা নষ্ট করা হয়েছে, তার সেটার ক্ষতিপূরণ দেওয়া হোক। এবার এর ফলাফলটা কি হলো? এর ফলাফলটা চূড়ান্ত আকার ধারণ করেছিল। ব্রিটিশ শাসনের বিরোধিতা বা প্রতিবাদ বা প্রতিরোধ করার জন্য প্যাট্রিয়টসরা নিজস্ব আর্থিক সহযোগিতার মাধ্যমে নিজস্ব সেনাবাহিনী প্রস্তুত করতে শুরু করে। এবার ব্রিটিশ শাসনের বিরোধিতা মানে একেবারে শেষ সময় এসে গেছে, আমেরিকা থেকে ব্রিটিশ শাসনের অবসানের সময় এসে গেছে। সবাই এবার সেই জন্য প্রস্তুত হতে শুরু করলো যুদ্ধের জন্য। মানে এবার যদি আন্দোলন বিরোধিতায় যদি না হয়, তাহলে এবার
তারা যুদ্ধে নামবে, এরকম একটা মনোভাব নিয়ে তারা এগোতে শুরু করলো। ফার্স্ট কন্টিনেন্টাল কংগ্রেস, এটার বাংলাটা মানেটা বলা যাচ্ছে না, হ্যাঁ এইটুকুনি বলতে পারি যে কংগ্রেস মানে এখানে সভা, কংগ্রেস মানে এখানে দল নয়, এটা একটা বড় ধরনের সভা হয়েছিল প্রথম কন্টিনেন্টাল কংগ্রেস, ফার্স্ট 1774 সেপ্টেম্বর মাসে। প্রথমবার আমেরিকার যে 13টি ব্রিটিশ কলোনির প্রতিনিধিরা ছিল তারা এক হলো এবং একসাথে একটা আলোচনা সভাতে মিলিত হলো। এই আলোচনা সভাতেই প্রথমবার স্বাধীন আমেরিকা রাষ্ট্রের কথা বলা হলো। এই স্বাধীন আমেরিকা রাষ্ট্রের কথা কিন্তু আগে কখনো আলোচনা করা হয়নি। এই প্রথমবার এই সভাতে স্বাধীন আমেরিকা রাষ্ট্রের কথা বলা হলো। মানে এর থেকে বোঝা গেল যে আমেরিকার জনগণদের মনে স্বাধীন চেতনা বৃদ্ধি পাচ্ছে। আলোচনাতে সিদ্ধান্ত নেওয়া হয় যে ব্রিটিশ জিনিসপত্র বয়কট করা হবে এবং আমেরিকার অভ্যন্তরীণ বাণিজ্য বা দেশীয় জিনিসপত্রের ব্যবহার বৃদ্ধি করা হবে। এটা ঠিক আমাদের ভারতবর্ষের স্বদেশী আন্দোলনের মতোই হয়ে গেল অনেকটা, মানে স্বদেশী জিনিস ব্যবহার করো, বিদেশিকে বর্জন করো। তারপর ব্রিটেনের সাথে বাণিজ্য বন্ধ করার কথাও এখানে বলা হলো। এবার অবশ্যই যদি স্বদেশী জিনিস ব্যবহার বৃদ্ধি পায়, অবশ্যই বিদেশের বা ব্রিটেনের জিনিসপত্র ব্যবহার কমে যাবে। এই যে এটা একটা ছবি, মানে ফার্স্ট কন্টিনেন্টাল কংগ্রেসের একটা ছবি এখানে দেওয়া হলো। এখানে 13 জন প্রতিনিধি মিলে এখানে আলোচনা মিটিং সভা হচ্ছিল। আমেরিকার স্বাধীনতার যুদ্ধের সূচনা। এবার আমেরিকার স্বাধীনতার যুদ্ধ ধীরে ধীরে শুরু হলো, কেননা আমি আগেই বললাম যে সবাই সেনাবাহিনী প্রস্তুত করছিল, এবার তারা যুদ্ধ শুরু হলো। 1775 সালে এপ্রিল মাসে স্বাধীনতার যুদ্ধের সূচনা হলো। জেনারেল জর্জ ওয়াশিংটন স্বাধীন আমেরিকার সেনাবাহিনীকে যুদ্ধের নেতৃত্ব দিতে শুরু করলেন। মানে তিনি প্রথম জর্জ ওয়াশিংটন, যিনি প্রথম স্বাধীন আমেরিকার সেনাবাহিনীকে যুদ্ধের নেতৃত্ব দিল। যুদ্ধ করা শুরু হলো। এদিকে জুলাই মাসে, এবার এপ্রিল থেকে জুলাই মাস তখনও পর্যন্ত যুদ্ধ চলছে। সেই সময় কন্টিনেন্টাল কংগ্রেসের সদস্যরা সম্রাট তৃতীয় জর্জকে চিঠি লিখল যে, মানে তখনও এই যুদ্ধ করতে জনগণের রাজি ছিল না, যুদ্ধের দিকে সমর্থন ছিল না। তারা তখনও ভাবছিল যদি বিরোধিতার মাধ্যমে বা কোনোভাবে অনুরোধ করে যদি তারা স্বাধীনতা লাভ করতে পারে তো খুব ভালো। তখনও পর্যন্ত তারা হিংসা নীতি নেয়নি বা সেনাবাহিনী বানিয়ে যুদ্ধ করবে এরকম পরিকল্পনাও তাদের ছিল না, জনগণরা এটা সমর্থন করেনি তখনও। সেই সময় কন্টিনেন্টাল কংগ্রেসের সদস্যরা তৃতীয় জর্জকে চিঠি লেখে। এবার তারা মানে চিঠিতে জানানো হয় যে আমেরিকার জনগণ যুদ্ধ করতে চায় না, যদি সম্রাট জনগণের দাবি মেনে নেয় তবে যুদ্ধ হবে না। এটা সম্পূর্ণ বলে দিয়েছিল যে এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে যদি দাবি মেনে নেওয়া হয়, কিন্তু সম্রাট দাবি মানতে রাজি ছিল না। আর কংগ্রেসের সব সদস্যদের দেশদ্রোহী বলে ঘোষণা করে দিল। এইটা সবথেকে বড় ব্রিটিশ সরকার আর একটা ভুল করলো। এই দেশদ্রোহী যখনই ঘোষণা করা হলো, এবার সবাই মানে পুরো জনসমর্থন পেয়ে গেল এই যুদ্ধটা তো চলছিল, এতদিন জনসমর্থন ছিল না, কিন্তু এই যে অ্যানাউন্সমেন্ট করে দিল যে তারা দেশদ্রোহী, এতে তারাও ক্রুদ্ধ হলো আর এই যুদ্ধটাকে সমর্থন করলো। লয়ালিস্টরা ব্রিটিশদের বা ব্রিটিশ সেনাবাহিনীকে যুদ্ধে আর্থিক দিক থেকে সহায়তা করলো। হ্যাঁ, এবার লয়ালিস্ট আমরা প্রথম পার্টে পড়েছিলাম, লয়ালিস্ট হলো যারা আমেরিকায় বসবাস করে কিন্তু ব্রিটিশ শাসনের প্রতি অনুগত, তাদেরকে লয়ালিস্ট বলে। এবার এরা ব্রিটিশদের বা ব্রিটিশ সেনাবাহিনীকে যুদ্ধে সাহায্য করতে শুরু করলো বিভিন্নভাবে, আর্থিক দিক থেকে হোক, নাহলে গুপ্তচর করে কোথায় মিটিং হচ্ছে এসব খবর দিয়ে দিত। আমাদের ভারতবর্ষে এরকম হয়েছে, অনেকেই ছিল। যাই হোক, এই যে ইনি হচ্ছেন জর্জ ওয়াশিংটন, ইনি প্রথম নেতৃত্ব দিয়েছিল যে আমেরিকার স্বাধীনতার যুদ্ধটা হোক, মানে ইনি নেতৃত্ব দিয়ে শুরু করেছিলেন। ও হ্যাঁ, আরেকটা কথা বলা হয়নি যে এখানে যুদ্ধ মানে সরাসরি মুখোমুখি যুদ্ধ নয়, এখানে লুকিয়ে লুকিয়ে প্রথমে জর্জ ওয়াশিংটন আকস্মিক আক্রমণ করে, দিয়ে কয়েকটা 2-3টে কলোনি দখল করে, দিয়ে যখন দেখে যে তাদের ক্ষমতা কমে আসছে, যুদ্ধ করতে করতে খাবার কমে আসছে, তখন তারা আবার গ্রামাঞ্চলে চলে যায়। গ্রামাঞ্চলে বা ভেতরের দিকে, কলোনির ভেতর ডিপ সাইডে চলে যায়, যেখানে তাদের ব্রিটিশরা খুঁজে পায় না, আবার শক্তি সঞ্চয় করে, দিয়ে আবার যুদ্ধ শুরু করে।
এরকমভাবেই চলছিল লড়াইটা এখনও। তারপরে হ্যাঁ, এই সময় টমাস পেইন 1775 সালে কমন সেন্স নামে একটা বই প্রকাশ করে। এটা ছোটি বই, কিন্তু এটার বিশাল মহৎ গুণ ছিল। এই গ্রন্থেই প্রথম স্বাধীনতা আর স্বাধীনতার কারণ ও দাবি সম্পর্কে সুন্দরভাবে সহজ এবং সরল ভাষায় ব্যাখ্যা করেছিলেন। মানে স্বাধীনতা কেন লোকের চাই, স্বাধীনতা পেলে লোকে কী কী অধিকার পাবে, স্বাধীনতা কেন লোকের জরুরি, এসব সম্পর্কে মানে একটা জাগ্রত বোধ এই টমাস পেইন তার কমন সেন্স বইতে লেখে। আর এটা জনগণকে প্রচণ্ডভাবে প্রভাবিত করে। কীভাবে না, একটা উদাহরণ দেওয়া যাক। এই কমন সেন্স বইটা সেই সময় প্রায় 30 থেকে 40 লাখ কপি বিক্রি হয়েছিল। এর থেকে অনুমান করা যায় যে এই বইটা প্রচণ্ড জনপ্রিয় হয়ে গেছিলো তখন। যারা পড়তে পারতো না, নিরক্ষর ছিল, তাদেরকেও পর্যন্ত জনগণেরা পড়ে পড়ে শোনাতো যে কমন সেন্স বইতে কী লেখা আছে। তারপর 1776 সালে 13টি কলোনির জনগণেরাই প্রকাশ্যে ব্রিটিশ শাসনের বিরোধিতা করতে শুরু করলো, আন্দোলন করতে শুরু করলো। আন্দোলনকারীরা তাদের কলোনি, ব্রিটিশ অফিসগুলোকে ও কোর্টগুলোকে বন্ধ করে দেয়। অবশ্যই এবার সম্পূর্ণ সমর্থন পেয়ে গেছিলো যুদ্ধটা, সেই জন্য শুধু সেনাবাহিনীই নয়, জনগণও রাস্তায় নেমে পড়ে বিরোধিতা করার জন্য। কোর্ট বন্ধ করে দিল, অফিস বন্ধ করে দিল, আর রাস্তাঘাট অবরোধ করে দিল, যাতে সেনাবাহিনীরা এপার থেকে মানে যুদ্ধের জন্য দ্রুত না পৌঁছাতে পারে। আমেরিকার জনগণেরা ঘোষণা করে দিল যে উই আর স্টেট নাও, নট কলোনিস। এটাও আর একটা কথা বলে, উই আর ইউনাইটেড, মানে এর থেকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এই কথাটা সম্পূর্ণ কথাটা মানে সূচনা হয়েছিল। উই আর স্টেটস নাও, নট কলোনিস। এই যে এখানে একটা ছবি, এটা হচ্ছে স্পেন আর আমেরিকা সৈন্যবাহিনী মিলিত সেনাবাহিনী, যুদ্ধ চলছে। এটাও এক রকমের, এটাও একটা যুদ্ধ। বিভিন্ন এখানে যুদ্ধের ছবি আছে। এই যে এখানে আমেরিকার সৈন্যবাহিনীরা আছে, এটাও আরেকটা ছবি। তারপর সেকেন্ড কন্টিনেন্টাল কংগ্রেস 1776, 4 জুলাই 1776 সালে আমেরিকার ফিলাডেলফিয়াতে প্রথম আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয়। হ্যাঁ, এই 4 জুলাই এই ডেটেই এখনও পর্যন্ত আমেরিকার বহু লোক পুরো আমেরিকা এই 4 জুলাইতেই স্বাধীনতা দিবস পালন করা হয়। আমাদের যেমন 15ই আগস্ট, ওদের তেমনি 4 জুলাই। এরা ফিলাডেলফিয়াতে প্রথম আমেরিকার স্বাধীনতা ঘোষণা করে দেয় সেকেন্ড কন্টিনেন্টাল কংগ্রেস। আমি বলেছিলাম যে কন্টিনেন্টাল কংগ্রেসকে যখন দেশদ্রোহী বলে ঘোষণা করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে তারা যুদ্ধকে সমর্থন করলো। এবার স্বাধীনতা যখনই ঘোষণা করলো, মানে ফুল সাপোর্টে আছে তারা যুদ্ধের। এই সভাতে সম্পূর্ণভাবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এবার পুরোপুরি জনগণের সমর্থন যখন এসে গেছে, তো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সম্পূর্ণ যুদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। ফ্রান্স এই যুদ্ধে আমেরিকাকে সাহায্য করে। ফ্রান্স নিজের উপনিবেশগুলো পেতে চেয়েছিল, মানে কিছুটা হলেও তারা উপনিবেশটা দখল করতে চেয়েছিল আবার ফ্রান্স। সেই জন্যে ফ্রান্স এই যুদ্ধকে আমেরিকাকে সাহায্য করলো নিজের স্বার্থে। স্পেন, নেদারল্যান্ডসও নিজের স্বার্থে কিছুটা উপনিবেশ যদি আরও বাড়ানো যায়, এই স্বার্থে আমেরিকাকে সাহায্য করলো। এই যে এটা দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেসের একটা ছবি। এখানে আলোচনা করা হচ্ছে যে মানে ফ্রান্স সবাই মিলে এবার যুদ্ধ ঘোষণা করছে। এবার এবার যুদ্ধের সমাপ্তি পর্ব। এবার আরও যুদ্ধ চললো কয়েক বছর ধরে। এটা প্রচণ্ড রক্তক্ষয়ী যুদ্ধ ছিল। এটা প্রথম, বলতে গেলে পৃথিবীতে প্রথম স্বাধীনতার যুদ্ধ ছিল এটা। 1781 সালে অক্টোবর মাসে ব্রিটিশ জেনারেল কর্নওয়ালিস যুদ্ধে আত্মসমর্পণ করার মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে। এই যুদ্ধে আমেরিকা জয়লাভ করে। 1 মিনিট। হ্যাঁ, এরপর আমেরিকা এই যুদ্ধে জয়লাভ করলো, রক্তক্ষয়ী যুদ্ধে। আমেরিকা প্রচুর সমর্থন নিয়ে যুদ্ধটা করেছিল। এটাই পৃথিবীর প্রথম স্বাধীন রাষ্ট্রের প্রকাশ ঘটবে। তারপর এই যে এটা একটা ছবি, যেখানে ডিক্লেয়ার করা হচ্ছে যে লর্ড কর্নওয়ালিস ডিক্লেয়ার করছে আমেরিকার কাছে যে তারা হার স্বীকার করে নিয়েছে। এটা তারই একটা ছবি।
প্যারিসের সন্ধি 1783 সালে। এই সন্ধি স্বাক্ষরের মাধ্যমে সম্পূর্ণরূপে যুদ্ধের অবসান ঘটে গেল। মানে 1781-তে যুদ্ধটা আত্মসমর্পণ করে দিয়েছিল, কিন্তু তাও সরকারিভাবে এই যুদ্ধটা আত্মসমর্পণ ঘটলো, মানে সম্পূর্ণরূপে যুদ্ধটার অবসান ঘটলো এই প্যারিসের সন্ধির মাধ্যমে 1783-তে। তারপর ব্রিটিশ সাম্রাজ্য আমেরিকার স্বাধীনতার দাবি মানতে বাধ্য হয়। ব্রিটিশ সাম্রাজ্য এবার আমেরিকার স্বাধীনতার দাবি মেনে নিল, তাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দিল। এই যুদ্ধে প্রায় 1 লক্ষ বা তার বেশি সৈন্যের প্রাণ হারায়। সাধারণত এই যুদ্ধে 15,000 সৈন্য মারা গেছিল যুদ্ধক্ষেত্রে, আর বাকি সৈন্যরা আহত হয়েছিল। আহত হওয়ার পর তখনকার দিনের চিকিৎসা ব্যবস্থা ঠিকঠাক ছিল না। এবার চিকিৎসা ব্যবস্থা ঠিকঠাক না থাকার কারণে অনেকের ধরো হাতে গুলি লেগেছে, তার বিভিন্ন রোগ হবে, সেখানে আহত হয়ে সে গুলি খেয়েছে, এবার সেখানে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হবে, দিয়ে তার মৃত্যু ঘটে। এইভাবে অনেক মানুষ মারা গেছিল, কিন্তু মেনলি মাত্র 15 থেকে 20,000 মানুষেরই মৃত্যু ঘটেছিল। এই যে এটা স্বাধীনতার বিল বা স্বাধীনতার যে প্যারিসের সন্ধিটা এখানে দেখা যাচ্ছে যে স্বাক্ষর করা হয়েছে। এই যে এটার পর দেখা গেল যে মানে আমেরিকা কতটা অঞ্চল, না এই সবুজ অঞ্চলটা সম্পূর্ণ আমেরিকা, লালটা ব্রিটিশ। তখনও পর্যন্ত কিছুটা ব্রিটিশদের অঞ্চল ছিল, কিন্তু আমেরিকা থেকে সম্পূর্ণ ব্রিটিশ শাসন শেষ হয়ে গেছিলো। স্পেন প্রচুর জায়গা নিয়ে নিয়েছিল এর ফলে। এই যুদ্ধটা শেষ হওয়ার পর ফ্রান্স, হ্যাঁ এটা বলা হয়নি যে এই যুদ্ধে অর্থ দিতে দিতে ফ্রান্স কিন্তু সম্পূর্ণ মানে কি বলবো ভিখারির দশায় পরিণত হয়েছিল, মানে একেবারে অর্থ শেষ এমন পর্যায়ে পৌঁছে গেছিলো ফ্রান্সের অবস্থাটা। এখানে সব দেখা যায়, কিন্তু স্পেন সব থেকে বেশি অঞ্চল দখল করে নিয়েছিল। এবার আমেরিকান বিপ্লবের গুরুত্ব সময়। এবার আমেরিকান বিপ্লবটা বিভিন্ন গুরুত্ব আছে। প্রথম স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়। এই পৃথিবীতে প্রথম স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হলো আমেরিকা নামে, প্রথম স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, কারণ এর আগে কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না, যেখানে রাজবংশের শাসন থাকবে না। মানে এখানে কোনো রাজবংশ শাসন করবে না, এখানে প্রজারা ভোটের মাধ্যমে একজন প্রার্থীকে নির্বাচন করবে, সে আমাদের দেশকে শাসন করবে, শাসনও না জনগণের স্বার্থে শাসন করবে। এক নতুন ধরনের রাষ্ট্রের সূচনা হলো, যা রাজা বা সম্রাটের পরিবর্তে জনগণের দ্বারা পরিচালিত হবে। এটা একটা নতুন রাষ্ট্র হলো, যেখানে জনগণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা হবে। সাম্রাজ্যবাদ বিরোধী রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটে। এখানে সাম্রাজ্যবাদ বিরোধী একটা রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটলো, মানে কেননা আমেরিকা তো নিজেই সাম্রাজ্যবাদকে শেষ করে তারপরে রাষ্ট্রের সৃষ্টি করেছিল, তাই সাম্রাজ্যবাদ বিরোধী বলা হচ্ছে। মানুষ নতুন চিন্তাভাবনা প্রকাশ বাস্তবে ঘটলো। মানে জন লক তো 100 বছর আগে লিখে গেছিলো উদারনীতিবাদ সম্পর্কে বা প্রজাতন্ত্র সম্পর্কে, বহু লেখক অনেক আগে লিখেছিল, কিন্তু এটা বাস্তবে যে ফুটিয়ে তোলা সম্ভব সেটা কোনো মানুষ চেষ্টা করেনি। তাই এটা নতুন প্রকাশ ঘটে যে সেই সকল ভাবনা চিন্তা প্রকাশ ঘটা সম্ভব, এটাই বলা হলো। এবার নো আমেরিকান ইজ ইনহেরেন্টলি সুপারিয়ার টু এনি আদার আমেরিকান। মানে এখানে বলা হলো যে প্রত্যেক মানুষের অধিকার সমান, কেউ উঁচু বা কেউ নিম্নবর্গ নয়, সবার সমান অধিকার আছে। মানে এরকম ভাবনা চিন্তা ইউরোপ কেন পুরো পৃথিবীতে ছিল না, কিন্তু আমেরিকা ফার্স্ট এটাকে নিয়ে এলো। সবাই সমান, কেউ উঁচু বড় নেই, সবাই সমান অধিকার আছে সবার। যেটা ইউরোপে মেনলি ছিল, সেটা এখানে মানে ইউরোপে ছিল যারা উচ্চ বর্গে জন্মাতো তাদেরকে সবসময় সম্মান করে চলতো, এইসব বিষয় ছিল, কিন্তু এই আমেরিকাতে সেসব বদলে গেল। আমেরিকান বিপ্লব পরবর্তী সময় বিভিন্ন বিপ্লবকে নেতৃত্ব দেয়। হ্যাঁ, আমেরিকান বিপ্লব হওয়ার পরই ফ্রান্স রেভলিউশন মানে ফরাসি বিপ্লব, তারপর আরও অনেক বিপ্লব সংগঠিত হয়েছিল। কী দেখে না, আমেরিকার বিপ্লব দেখে সবাই অনুপ্রাণিত হয়ে বিপ্লবগুলো তৈরি করেছিল। এমনকি আমাদের ভারতেরও কিছু আন্দোলন আমেরিকানদের থেকে অনুপ্রাণিত হয়েই হয়েছিল। পৃথিবীর প্রথম লিখিত সংবিধানের সৃষ্টি হয়।
এটা 1789-তে পৃথিবীতে প্রথম যে লিখিত সংবিধান সৃষ্টি হলো সেটা আমেরিকাতেই সৃষ্টি হলো। এটা আমেরিকার বিপ্লবের গুরুত্ব। এটার মাধ্যমে এবার সমাপ্ত হলো সম্পূর্ণ এই আমেরিকান বিপ্লবটা। দুটো পার্টে এটা ভাগ ছিল, এখানে সমাপ্ত হলো। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। নমস্কার।